ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার তোমাদের সামনে উপস্থিত করা হলো ইতিহাস থেকে লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন, যেখানে তোমাদের রয়েছে প্রথম অধ্যায় থেকে টোটাল তোমাদের 10 নম্বর থাকবে। আর এই 10-এর মধ্যে 10, এই পিডিএফটা একটাই পিডিএফ যথেষ্ট, লাস্ট অ্যান্ড ফাইনাল। ইতিপূর্বে তোমাদের পার্ট 1-এ 50টা কোশ্চেন, 50খানা কোশ্চেন তোমাদের সামনে উপস্থিত করেছিলাম। তোমরা জানো আর কি যে আমাদের সনদ দত্ত স্যার যে তৈরি করেছেন ইতিহাসের যে মানে আর কি এই পিডিএফটা বা সাজেশনটা যথেষ্ট লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন হিসাবে। ইতিপূর্বে তোমরা দেখেছো আমাদের বিকাশ ইনস্টিটিউট তরফ থেকে বর্তমানে আর কি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে 5 নম্বরে বোর্ড র্যাঙ্ক করেছেন মাত্র এই পিডিএফ পড়েই। কোনো বই কিনে নি আর কি, বুঝতে পারছো? সেই স্টুডেন্ট একটা বই পর্যন্ত কিনে নি, স্যারের শুধুমাত্র এই পিডিএফগুলোই পড়েছিলেন শুধুমাত্র, আর কিছু না। জাস্ট তোমাদেরকে বলবো লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন হিসাবে থার্ড সেমিস্টারের জন্য তোমাদের সামনে একটা গোল্ডেন পিডিএফ উপস্থিত করা হয়েছে, লাস্ট অ্যান্ড ফাইনাল। এই পিডিএফটা যথেষ্ট, আমার 4 সাবজেক্ট মোটামুটি পাস করলেও হবে, নো প্রবলেম। শুধুমাত্র পিডিএফটা ভালো করে সলভ করলেই হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গিল্ড কি 2027 সালে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। 2027 সাল কেন বলছি, কারণ তোমাদের যে পরীক্ষার কোশ্চেন থাকবে, কোশ্চেনের উপর দেখবে লেখা থাকবে 2027, অথচ কিন্তু তোমাদের 26-এ পরীক্ষাটা হবে, ঠিক আছে? যাই হোক না কেন, মার্কশিটের উপর দেখবে 2027 লেখা থাকবে। ওকে, প্রথম যে কোশ্চেন, ইতিপূর্বে কিন্তু আমরা 50টা কোশ্চেন আলোচনা করেছি এর আগের পার্টে, এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আজকে যেটা আর কি আলোচনা করছি 51 নম্বর কোশ্চেন থেকে আলোচনা করছি। দেখো এখানে 10টা কোশ্চেন রয়েছে, আর ইতিহাস মানে কি ভীষণ বড় একটা সিলেবাস, তাই না? ভীষণ বড় একটা সিলেবাস, সেটাকে বাছাইকৃত করে সমস্ত কিছু থেকে বের করে মাত্র 150টা প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে। মানে 1200 থেকে 1300 কোশ্চেন তৈরি হতে পারে, মাত্র 150খানা কোশ্চেন তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে। জাস্ট প্র্যাকটিস করে যাও বারবার। স্যার বলেছেন 2 থেকে 3বার শুধুমাত্র কেউ যদি পিডিএফটা ভালো করে পড়ে যায়, নিশ্চিত রূপে 10-এর মধ্যে 10 যে কোনো অবস্থায় পাবে। যদিও কোনো কারণবশত যদি না পাই, মিনিমাম 8 নম্বর বা 9 নম্বর এই প্রথম অধ্যায় থেকে, এই একটা পিডিএফ থেকে মাত্র যথেষ্ট, ঠিক আছে? ফলেই তোমাদেরকে বলবো ঠিকঠাকভাবে তোমরা কিন্তু ক্লাসগুলো করবে বা দেখবে, অথবা তোমার যদি মনে হয় যে না পিডিএফটা আমার দরকার রয়েছে, তাহলে অবশ্যই ডিসক্রিপশন নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করতে পারো। চলো স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে কি আমাদের 51 নম্বর কোশ্চেন, ইতিপূর্বে 1 থেকে 50 পর্যন্ত আলোচনা করেছি। গিল্ড কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গিল্ড হচ্ছে কি বাণিজ্য সংঘ, খুব ইম্পর্টেন্ট, এই পরীক্ষাটা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। 52 নম্বর কোশ্চেনে চলে এসো, অষ্টদিগ্জয় কাদের বলা, অষ্টদিগজ কাদের বলা হতো? এতে বলা হতো কৃষ্ণদেবের রায়ের রাজসভা, ঠিক আছে? রাজসভা 8জন পণ্ডিত ও কবিদেরকে বলা হতো, ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট। এরপর চলে আসো 53 নম্বর কোশ্চেন। 53 নম্বর কোশ্চেন হচ্ছে, দেখো তোমরা খাতায় লিখে নিবে। 1 নম্বর কথা হচ্ছে তোমরা খাতায় লিখে নিবে, অথবা তোমরা কি করতে পারো যে খাতায় না লিখে তোমরা যদি মনে করো যে আমরা পিডিএফটা নেবো, সেক্ষেত্রে কিন্তু একটা পারিশ্রমিক মূল্য আমাদের লাগবে বিকাশ ইনস্টিটিউট তরফ থেকে। পারিশ্রমিক মূল্য দিয়ে কিন্তু তোমাদেরকে এই পিডিএফটা নিতে হবে, কারণ দেখো এখানে 7জন 8জন টিচার পড়াচ্ছেন, স্কুল বোর্ড মাদ্রাসা বোর্ড দুটোই ক্ষেত্রে আর কি, আমাদের দুটো বোর্ডকে এখানে পড়ানো হয়। প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে যত্নের সহিত অনলাইনের মাধ্যমে ক্লাস প্রোভাইড করা হয় এবং নোটস প্রোভাইড করা হয়। কোনো গাদি নোট দেওয়া হয় না, একটাই টপিক থেকে মাত্র একটাই পিডিএফ, অর্থাৎ একটাই পেজ, 1 থেকে 2টো পেজ, এর বাইরে আর কোনো কিছু নয়। তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রথম তোমাদের 10 নম্বর রয়েছে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে তোমরা জানো কি কত বড় হিউজ, মিনিমাম 20 থেকে 25খানা মানে পেজ রয়েছে, সেখান থেকে মাত্র 150টা কোশ্চেন। যেখান থেকে 1200 কোশ্চেন তৈরি হবে, 1200টা কোশ্চেন তৈরি হতে পারে, সেখান থেকে স্যার মাত্র 150খানা কোশ্চেন বাছাইকৃতভাবে তৈরি করেছেন। যেখানে তোমরা ইতিপূর্বে তোমরা দেখেছো যে আমাদের সনদ দত্ত স্যার আজকে নয় প্রায় 8 থেকে 10 বছর ধরে তিনি কিন্তু পড়াচ্ছেন, বর্তমানে তিনি স্কুলের টিচার। বিশেষ অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু এই সাজেশনটা তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে, ফলেই তোমরা কোনো রকমভাবে মিস করবে না, ঠিক আছে? ভালো করে দেখো 53 নম্বর কোশ্চেন যেটা পড়ছিলাম আমরা, যে বৈঠল স্বামী মন্দির নির্মাণ করেন কে? কৃষ্ণদেব রায়, ঠিক আছে? এরপরে চলে এসো, কী রয়েছে, কলানিধি গ্রন্থের রচয়িতাকে। আরেকটা কথা দেখো, গ্রন্থে ইতিপূর্বে কিন্তু আগের পার্টে মিনিমাম 3টা গ্রন্থের কথা আমরা আলোচনা করেছিলাম, 3টা গ্রন্থ পেয়েছিলাম। এই একটা গ্রন্থ পাচ্ছে এখানে। গ্রন্থ কিন্তু স্যার বলেছেন 100% যে কোনো একটা গ্রন্থের নাম আসবে। এখানে মাত্র 5 থেকে 6টা গ্রন্থের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে, মানে এই আমাদের সাজেশনের মধ্যে এর মধ্যে যে কোনো একটা গ্রন্থ আসবেই তো আসবে, ঠিক আছে? ফলেই তোমরা কিন্তু কেউ মিস করবে না, গ্রন্থগুলো ভালো করে মুখস্থ করতে হবে। কি বলা হয়েছে যে কলানিধি গ্রন্থের রচয়িতাকে, এটা হয়ে গেল কালীনাথ, ঠিক আছে? এরপর চলে এসো,
কলভা কলকা ভিষেক উপাধি লাভ করেন কে? এটা হচ্ছে শ্রীনাথ। ওকে, এরপর চলে আসছে, প্রত্যেকটার উত্তর করে দেওয়া হচ্ছে, জাস্ট তোমরা মিলিয়ে চলো এবং মুখস্থ করে নিতে পারো। এবার তোমাদের মনে হবে যে স্যার কোশ্চেন তো বিভিন্ন টাইপের হতে পারে, অবভিয়াসলি টাইপের হতে পারে। এটাকে দেখো আমি এখানে তৈরি করছি, দেখো এইটাকে দু টাইপের তৈরি করেছি, এখানে ক করে দাও, এখানে খ করে দাও, মানে ক স্তম্ভের সঙ্গে খ মিলানো আর কি। একটা কথা ধরে রাখো রাজা কৃষ্ণদেব রায়ের সভাকবি কে ছিলেন? ঠিক আছে, তো রাজা কৃষ্ণদেব এখানে চলে আসলো, রাজা কৃষ্ণদেব সভাকবি কে ছিলেন? আনসার কি এখানে খয়ের অপশন এখানে পেদ্দা বলেছেন, তাই তো? পেদ্দনা, পেদ্দনা দেওয়া হয়েছে। তার মানে এখান থেকে তো এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, তাই তো? এখানে কি বলা হয়েছে? অমুক্ত মাল্যদা গ্রন্থের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা, ঠিক আছে, চাকরি পরীক্ষায় এসেছে। তো অনুক্ত মাল্য মানে গ্রন্থের রচয়িতাকে, তাহলে অমুক্ত মাল্য এখানে রেখে দে, গ্রন্থের রচয়িতা এখানে, তার মানে এর সঙ্গে এই মতন করে আমাদের মিক্স করতে হবে, বাস হয়ে গেলো, একই কথা তো। যখন তোমার কোশ্চেন জানা থাকবে, উত্তর জানা থাকবে, পৃথিবীর 7 সমুদ্র থেকে যদি কোনো কোশ্চেন দেয় তা সত্ত্বেও কিন্তু তুমি পারবে, কোনো অসুবিধা হবে না, এটুকু বিশ্বাস রাখো। চাই বিবৃতিমূলক দেখ, ক স্তম্ভের সঙ্গে খ মিলানো দেখ, অথবা শূন্য স্থান পূরণ করতে দিয়ে, অথবা তোমার ওই কী বলে যেন মানে ড্যাশ দিয়ে, যেটাকে শূন্য স্থান পূরণ করা, হ্যাঁ যাই দেখ না কেন কোশ্চেন খুব সহজে কিন্তু তুমি পেরে যাবে, জাস্ট উত্তর জানা থাকলেই হবে, ঠিক আছে, আর কিছু লাগবে না। যেটা পড়ছিলাম আমরা কি, অমুক্ত ভেরি ইম্পর্টেন্ট, এই 56 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কৃষ্ণদেব রায় খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। এরপর চলে এসো, এটা অলরেডি পড়লাম যে রাজা কৃষ্ণদেব রায়ের সভাকবি কে ছিলেন? পেদ্দনা, ঠিক আছে। এরপর চলে এসো 58 হচ্ছে কি, অন্ধ কবিতা পাতিতামহ, ঠিক আছে, উপাধি লাভ করেন কে? এটা হচ্ছে পেদ্দনা, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। বাহমিন কি বলা আছে? বাহমিনী রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন কে? এটা হচ্ছে কি হাসান জাফর গঙ্গু, ঠিক আছে। এরপর চলে এসো, বাহমিন রাজ্যের প্রথম রাজধানী কোথায় ছিল? গুলবর্গে ছিল, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালো ইম্পর্টেন্ট এটা। এরপর চলে এসো, এটা চাকরি পরীক্ষায় আসা কোশ্চেন। এরপর চলে এসো 21 নম্বর, প্রত্যেকটা কোশ্চেন দেখবে, এই যে কোশ্চেনগুলো আছে না, কোথাও না কোথাও দেখবে চাকরি পরীক্ষাতে পাবে। থার্ড সেমিস্টারে বিশেষ মাথা খাটিয়ে কিন্তু সিলেবাস তৈরি করা হয়েছে এবং বুদ্ধি খাটানো হয়েছে আর কি, বোর্ড যথেষ্ট পরিমাণে আর কি বুদ্ধি খাটিয়েছেন তোমাদেরকে কীভাবে পরিশ্রম করতে, বাচ্চাদেরকে এখন থেকে কিন্তু ট্রেনিং দিচ্ছেন ওনারা, ঠিক আছে, পরবর্তী চাকরির ক্ষেত্রে তোমাদের অনেকটা উপকৃত হবে। এরপর কি বলা হচ্ছে যে বাহমিন, এরপর কি বলা হচ্ছে যে বাহমিনী রাজ্যের রাজধানী বিদরে স্থানান্তরিত করলে সুলতান আহমদ, ঠিক আছে, আহমদ শাহ করেছিলেন। এরপর চলে এসো, একটু স্পিড করবো, তোমরা জাস্ট মিলিয়ে নিয়ে যাও, ঠিক আছে, 1 বাই 1 মিলিয়েতে চলে যাও, কারণ দেখো মিনিমাম আমাদের 100 টার্গেট রয়েছে আজকে, ঠিক আছে। ইতিপূর্বে 50টা ওখানে রয়েছে, দ্বিতীয় পার্টে আজকে 50টা রয়েছে, আরেকটা পার্ট নিয়ে আসবো, পুরো 10 নম্বর কমপ্লিট। 62 হচ্ছে কি, সুলতান তৃতীয় মোহাম্মদ শাসকের বাহমিন রাজ্যের প্রকৃত শাসন কে ছিলেন? এটা হচ্ছে তোমার মোহাম্মদ গাউয়ান। এরপর চলে এসো, বাহমিন রাজ্যের শেষ সুলতান কে ছিলেন? হচ্ছে কলিমুল্লাহ। বাহমিন রাজ্যের প্রদেশগুলোকে বলা হতো কি? তরফ বলা হতো। এরপর চলে এসো, বাহমিন রাজ্যের প্রদেশের শাসনকর্তাকে কি বলা হতো? এটাকে বলে তরফদার বলা হতো, সি, ঠিক আছে। এরপর চলে এসো, বাহমিন রাজ্যের রাজস্ব বিভাগের প্রধানকে বলা হতো কি? এটা বলা হচ্ছে হস্তবুদ্ধ। সরি, বাহমিন রাজ্যে, হ্যাঁ ঠিক বলেছি, বাহমিন রাজ্যের রাজস্ব বিভাগের প্রধানকে বলা হতো কি? আমিরে জুমলা বলা হতো, খুব ইম্পর্টেন্ট। এরপর চলে এসো কি, হস্তবুদ হচ্ছে একটা কি, ভূমি ও স্বরাজ, ঠিক আছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে, ভূমি ও রাজস্বের হিসাবে সম্মিলিত নথি, ঠিক আছে। হস্তবুদ প্রচলন করেছেন কে? এটাও ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মোহাম্মদ গাউয়ান। এরপর চলে এসো, খাস খেল ছিলেন মানে বহমিন রাজ্যের সুলতান ছিলেন কে? ব্যক্তিগত দেহরক্ষী। এরপর চলে এসো 70 নম্বর কোশ্চেন কি, বাহমিন রাজ্যের অভিজাগরণ দুটি শ্রেণীতে বিভক্ত করেছিল, এটা কি পরদেশী। এরপর চলে এসো 71 নম্বর কোশ্চেন হচ্ছে কি, মাহমুদ গাওয়ান একটি মহাবিদ্যালয় স্থাপন করেন, এটা কি? বিদরে স্থাপন করেন, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, শিক্ষামূলক রয়েছে, শিক্ষামূলক প্রতিষ্ঠান উদযাপন করেছেন বা এস্টাবলিশ করেছেন, এটা ইম্পর্টেন্ট। এরপর চলে এসো, দিওয়ানে আসর গ্রন্থের কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোহাম্মদ গাওয়ান, খুব ইম্পর্টেন্ট। এরপর চলে এসো, বাংলায় হাবসি সুলতানের শাসক শুরু করেন কে? কত সালে আর কি? 1467 খ্রিস্টাব্দে। এরপর চলে এসো, বাংলায় ইলিয়াস শাহ বংশের শেষ সুলতান কে ছিলেন? জালালউদ্দিন ফতেহ শাহ।
এরপর চলে এসো, বাংলায় হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা হয়েছে আমাদের 1493 সালে। ঠিক আছে, প্রত্যেকটার উত্তর করা আছে একদম, তোমাদের জাস্ট একবার করে চোখ বুলিয়ে গেলে যথেষ্ট, পরীক্ষার আগে অ্যাটলিস্ট কিন্তু একবার দেখে যাও। বাংলার আকবর নামে পরিচিত, খুব খুব ইম্পর্টেন্ট, এটা আসার প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু এবারে। ঠিক আছে, আলাউদ্দিন হোসেন শাহ, বাংলার আকবর নামে পরিচিত আলাউদ্দিন হোসেন শাহ, খুব ইম্পর্টেন্ট এটা। এরপরে চলে এসো, হোসেন শাহ বংশের শেষ সুলতান ছিলেন কে? গিয়াসুদ্দিন মাহমুদ শাহ, গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। বাংলার সুলতানির প্রদেশগুলির রচয়িতাকে ইকলিম নামে পরিচিত। ঠিক আছে, ইকলিম নামে পরিচিত। এরপরে চলে এসো 80, আদিনা মসজিদের প্রতিষ্ঠা করেছিলেন, খুব ইম্পর্টেন্ট এটাও। ঠিক আছে, কি বলেছেন? ইকলিম নামে পরিচিত, মানে কি আদিনা মসজিদ প্রতিষ্ঠা করেন কে, মানে প্রতিষ্ঠা করেন কে? ইকলিম নামে। ঠিক আছে, বা ইকলিম এই মতন আর কি নামটা কথা বলা হচ্ছে কি। এক মিনিট দাঁড়াও, এটা ভুল আছে। আলাউদ্দিন মানে আদিনা মসজিদ, যেটা আর কি তোমার রয়েছে মালদাতে রয়েছে, বুঝতে পারছো? মালদা আদিনা মসজিদ কথা বলা আছে। মালদার যে আদিনা মসজিদ রয়েছে সেটা হচ্ছে কি আলাউদ্দিন হোসেন শাহ, যতটা সম্ভাবনা এটাই হবে। ঠিক আছে, তোমরা একটুখানি গুগল করে নিবে অথবা একটু বই দেখবে তো একটু ঠিকঠাক হবে, আলাউদ্দিন হোসেন শাহ হবে। হ্যাঁ, এরপর চলে এসো, শরফনামা গ্রন্থের রচনা করেছেন কে? শব্দকোষ। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। 81, ইতিহাসের উপাদান হিসাবে খুবই গুরুত্বপূর্ণ কি? এটা হচ্ছে কি ব্রহ্মবৃত্তান্ত, এটা ইম্পর্টেন্ট। এরপর চলে এসো, 82 হচ্ছে কি স্টোরিয়া ডু মগর গ্রন্থের রচয়িতা হচ্ছেন কে? মানুচ্চি, খুব ইম্পর্টেন্ট এটাও। এরপর চলে আলবেরুনি জন্মগ্রহণ করেছেন 973 খ্রিস্টাব্দে একদম। আলবেরুনি ভ্রমণ পণ্ডিতদের কাছে কি শিখেছিলেন? সংস্কৃত শিখেছিলেন। এরপর চলে এসো, আলবেরুনি গ্রন্থে মানে রচনা করেছিলেন কতগুলো গ্রন্থ? 180টা গ্রন্থ। ওকে, এরপর চলে এসো, কেতাবুল হিন্দ কোন ভাষায় লিখিত? খুব ইম্পর্টেন্ট, বলো কেতাবুল হিন্দ কার লেখা? এটা প্রশ্ন তোমাদের কাছে থাকলো। 86 নামে উত্তর করো। 86 কেতাবুল হিন্দ কার লেখা? এটা হচ্ছে কি আরবিতে লেখা, ভাষাটা কিন্তু আরবি, কিন্তু কার লেখা, কে লিখেছেন কেতাবুল হিন্দ? পার্ট 1-এ আমরা পড়েছি, খুব ইম্পর্টেন্ট। আল বেরুনির মতে ভারতীয় সমাজ বিভক্ত ছিল কি? চতুর্থ বর্ণে বিভক্ত ছিল। মার্কো পোলো ছিলেন কি? মার্কো পোলো ছিলেন কোথাকার? ইটালির ছিলেন তিনি। এরপর চলে এসো, যে মার্কো পোলো চীনে মানে বছর অতিবাহিত করেছিলেন কত বছর? 17 বছর। এরপর চলে এসো, মার্কো পোলোর ভ্রমণ বৃত্তান্তটিতে অংশে বিভক্ত, 4টি অংশে বিভক্ত। এরপর চলে এসো, অলরেডি 13 মিনিট হয়ে গেছে, আমাদের টার্গেট 10 মিনিটের মধ্যে 50টা কোশ্চেন। মার্কো পোলে একটুখানি তোমাদের অতিরিক্ত একটু কথা বলা হয়ে গেল প্রথম থেকেই, ফলে কিন্তু টাইমটা বেশি হয়ে গেছে। মার্কো পোলো ভ্রমণকালের সিংহল ছিল কি? পাণ্ডত্য রাজাদের অধীনে ছিল। ঠিক আছে, এরপর ইবনে বাতুতা ছিলেন আমাদের কোন মরক্কো অধিবাসী ছিলেন, খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, ইবনে বাতুতার একটা বইয়ের কথা উল্লেখ করতে পারো? 92, কোশ্চেন নাম্বার 92, ইবনে বাতুতা এর একটি বইয়ের কথা উল্লেখ করতে পারো? বলো তো ইবনে বাতুতার একটি বিখ্যাত বইয়ের নাম বলো। ঠিক আছে, ইবনে বাতুতা ইতিপূর্বে আমরা পড়েছি। ইবনে বাতুতা তার বিদেশ ভ্রমণ শুরু করেন কত বছর বয়সে? 21 বছরের বয়সে, এটা চালিয়ে দেখতে পারো। ইবনে বাতুতা বাংলার বন্দরে এসেছিলেন কোন? চট্টগ্রাম। বলতে পারবে এই চট্টগ্রাম বর্তমানে কোন জায়গায় অবস্থিত? চট্টগ্রাম কোন জায়গায় অবস্থিত? অপশন হচ্ছে কি ভারতবর্ষ, অপশন 2 হচ্ছে ধরে রাখো, আচ্ছা ভারতবর্ষ বলে দিলাম। অপশন 2 হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ, অপশন 3 হচ্ছে তোমার মায়ানমার, অপশন 4 হচ্ছে তোমার অপশন 4 হয়ে যাচ্ছে ধরে রাখো ভুটান। ঠিক আছে, বলো ভুটান বা নেপাল যে কোনো একটা নিয়ে নিতে পারো, বলো কোনটা হতে পারে? 94। এরপর চলে আসো 95 হচ্ছে কি মুলতান থেকে দিল্লি আসতে ইবনে বাতুতার মানে 40 ইবনে বাতুতার লেগেছিল কত? 40 দিন সময় লেগেছিল। ঠিক আছে, এখানে মিস্টেক আছে, 40 দিন সময় লেগেছিল এখানে। ঠিক আছে, 40 দিন সময় লেগেছিল। এরপর চলে এসো, এরপরে কি বলা হচ্ছে? শেখ কামালউদ্দিন ছিলেন কি? দিল্লির প্রধান কাজী ছিলেন, এটাও ইম্পর্টেন্ট। এরপর চলে এসো কি সুলতানি যুগে ভারতে কয় প্রকার আর কি ডাক ব্যবস্থা প্রচলিত ছিল? 2 প্রকার ডাক ব্যবস্থা প্রচলিত ছিল। এরপর আব্দুর রাজ্জাকের পিতা কি একজন ছিলেন কে? বিচারক ছিলেন। ঠিক আছে, মানে জাজ ছিলেন। আব্দুর রাজ্জাক প্রথম ভারতের কোন বন্দরে? কালিকট বন্দরে উপস্থিত হন। বলতে পারবে কালিকট বর্তমানে কোথায় রয়েছে? এগুলো সব চাকরি পরীক্ষাতে কোশ্চেন। তোমার বলছি না, ইতিহাসটা যদি
যদি ঠিকঠাকভাবে পড়ে নিতে পারো ভীষণ ইম্পর্টেন্ট হবে চাকরি পরীক্ষার ক্ষেত্রে, তোমাদের অনেক কিন্তু উপযোগী হবে, বিশেষ করে WBCS এর ক্ষেত্রে। WBCS এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হবে কিন্তু, ঠিক আছে। 100 নম্বর কোশ্চেন, লাস্ট ওয়ান। আব্দুর রাজ্জাক কালিকটে অতিবাহিত করেন 6 মাস। এই পর্যন্ত আমরা সমাপ্ত করছি, অর্থাৎ 100টা কোশ্চেন, দ্বিতীয় পার্টে 50টা কোশ্চেন আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে। ওভারঅল দেখে নিচ্ছি একটা 150টা, যে বললাম না 150খানা কোশ্চেন রয়েছে, 150খানা কোশ্চেন যথেষ্ট কিন্তু তোমাদের জন্য, ঠিক আছে। 10 নাম্বার যথেষ্ট, এর বাইরে আর কোনো কিছু, 10টা কোশ্চেন শুধুমাত্র। এবার মনে হবে যে 150টা কোশ্চেন পড়তে হবে 10টা নাম্বারের জন্য, অবশ্যই পড়তে হবে। যেখান থেকে তোমার 1000 কোশ্চেন, 1000 থেকে 1200 কোশ্চেন হতে পারে, বুঝতে পারছো, 1200 কোশ্চেন হতে পারে, সেখান থেকে মাত্র 150টা কোশ্চেন। ইতিহাস মানেই একটা ভীষণ বড় সিলেবাস, এতটা প্রথমত বিশ্বাস করতে হবে। 150টা কোশ্চেন জাস্ট তোমরা চোখ বোলাবে, একবার দুবার করে যথেষ্ট, এর বাইরে আর কোনো কিছু না। মিনিমাম 2 থেকে 3 বার পড়লেই হবে, রিভিশন করলেই হবে, অথবা প্রিন্ট আউট করে পড়তে পারো, ঠিক আছে, সমস্যা নেই। এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আমাদের 3 নম্বর পার্টে কিন্তু আমরা, মানে পার্ট 3তে কিন্তু আমরা বাকি যে 50টা কোশ্চেন, অর্থাৎ 100 থেকে 101 থেকে শুরু করব, 101 থেকে 150 পর্যন্ত পরবর্তী পার্টে কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে। সো তাহলে অল দ্য বেস্ট, এই পর্যন্ত আমরা সমাপ্ত করছি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।